আমরা আলোচনা করছিলাম তেজস্ক্রিয়তা নিয়ে। তেজস্ক্রিয় যে পদার্থগুলো, সাধারণত তেজস্ক্রিয় পদার্থগুলো স্থায়ী হয় না। তেজস্ক্রিয় পদার্থগুলো অনবরত আলফা কণা বিটা রশ্মি নিঃসরণ করতেই থাকে। তো এই যে তার ফলে কি হয়, বিঘটন হয়। এবার তেজস্ক্রিয় পদার্থগুলোর এই যে বিঘটনের হার, সেটা তেজস্ক্রিয় পদার্থের প্রাথমিক পরিমাণের ওপর নির্ভর করে। তেজস্ক্রিয় বিঘটনের সূত্র আমরা এটা বলতে পারি যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় বিঘটনের হার ওই মুহূর্তে ওর মধ্যে উপস্থিত যে অক্ষত পরমাণুর সংখ্যার সঙ্গে সমানুপাতিক। অক্ষত পরমাণু বলতে মানে যতটা বিঘটিত হয়ে গেছে, মানে একটা পরমাণু থেকে তো আলফা বিটা গামা নিঃসরণ হচ্ছে, এবং তার ফলে যে বিঘটিত যেগুলো হয়ে গেছে এবং যেগুলো বাকি আছে, সেই যে বাকি পরমাণুর সংখ্যার ওপর কিন্তু এই বিঘটনের হার নির্ভর করছে। অর্থাৎ ধরো একটা পরমাণু ছিল, একটা তেজস্ক্রিয় পরমাণু পি, সেটা বিঘটিত হয়ে কিউতে পরিণত হয়েছে। এখন এই পি এর মানে পরমাণুর সংখ্যা হচ্ছে গিয়ে এন সংখ্যা এখনো পি থেকে কিউ পরিণত হয়েছে, কিছুটা অংশ কিউতে পরিণত হয়েছে, কিন্তু পুরো পিটাই তো মানে পুরো পি এর যতটা পরিমাণ নেওয়া ছিল, ধরো 10 গ্রাম নেওয়া ছিল, 10 গ্রাম বিঘটিত হয়ে 2 গ্রাম, 10 গ্রামের 2 গ্রাম বিঘটিত হয়ে গিয়ে কিউ গঠিত হয়েছে 2 গ্রাম। এবার বাকি কত ছিল, 8 গ্রাম ছিল। সেই 8 গ্রামটা অক্ষত অবস্থায় ছিল। তাহলে সেটাই আমরা বলছি যে পি যে ধরো অক্ষত অবস্থায় হচ্ছে এন। তাহলে এর যে বিঘটন হার, এখন নেক্সট এই মুহূর্তে বিঘটন হার মানে ডিএন ডিটি সময়ের সাথে সাথে এর যে বিঘটন, এটা কি হবে, এটা হচ্ছে গিয়ে প্রপোর্শনাল টু এন মাইনাস অফ এন। মাইনাস অফ এন মানে মাইনাস কেন, মাইনাস হচ্ছে কারণ হচ্ছে গিয়ে এই যে এই যে এনটা কি হয়, সময়ের সাথে সাথে যেহেতু হ্রাস পাচ্ছে, কারণ এন এর পরিমাণ তো কমে যাচ্ছে। ধরো যেটা বলছিলাম, পি যদি 10 গ্রাম থেকে থাকে, ওর মধ্যে থেকে ধরো 2 গ্রাম বিঘটিত হয়ে কিউ পরিণত হয়েছে, এখন বাকি আছে কত, 8 গ্রাম। এবার এই 8 গ্রাম তো 8 গ্রাম থাকবে না, ওটা আস্তে আস্তে বিঘটিত হতে থাকবে, মানে কমতে থাকবে। সেই জন্যই কিন্তু ডিএনডিটি এই যে বিঘটন হার, এটা প্রপোর্শনাল টু মাইনাস এন। তাহলে এখান থেকে আমরা কি পাই, এটাকে যেহেতু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে, তাহলে প্রপোর্শনালিটি আমাদের কনস্ট্যান্ট আনতে হবে, ডিএন ডিটি সমান সমান মাইনাস ল্যামডা এন। এই ল্যামডা, এটাকে আমরা বলবো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আমরা জানি। আর এটাকে আমরা এই ক্ষেত্রে বলবো ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা বিঘটন ধ্রুবক ল্যামডা। এখন এখান থেকে দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা ল্যামডার মান বের করতে পারি। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি হবে, ল্যামডা ইকুয়ালস টু মাইনাস ডিএন ডিটি বাই এন, তাই তো? তাহলে যদি এই যে ল্যামডা, এটা হচ্ছে বিঘটন ধ্রুবক, এই বিঘটন ধ্রুবক যদি প্রশ্নে আসে যে বিঘটন ধ্রুবক কি, তাহলে তখন কিন্তু বলতে হবে যে কোনো মুহূর্তে বিঘটনের হার এবং সেই মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যা যে অনুপাত, তাকেই বলবো ওই পরমাণুর বিঘটন ধ্রুবক, ওই মৌলের বিঘটন ধ্রুবক। আবার এখান থেকে দেখো আমরা পাই ডিএন, এই এনটাকে নিচে আনলাম, ডিএন বাই এন ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ডিটি। ডিএন বাই এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাই, log n plus lambda t plus k, আরেকটা ধ্রুবক পেলাম k। এখন ধরো যে প্রাথমিক অবস্থায় এই পি এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে হচ্ছে কি অক্ষত অবস্থায় ছিল কত, এন। এবার প্রাথমিক অবস্থায় ধরো পিটা ছিল হচ্ছে কি n0, যেমন বলছিলাম 10 গ্রাম ছিল প্রাথমিক অবস্থায়। তাহলে এখানে যে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ প্রাথমিক অবস্থা মানে কি, টি সমান সমান যখন 0, যখন শুরু হয়নি বিঘটন, যখন টি সমান সমান 0, তখন হচ্ছে গিয়ে তখন এন এর পরিমাণটা ছিল হচ্ছে গিয়ে n0, অক্ষত ছিল, সম্পূর্ণটাই অক্ষত ছিল। সম্পূর্ণ মানে এখানে n0 বলছি
বলছি আমরা, সম্পূর্ণটাই অক্ষত অবস্থায় ছিল, বিঘটিত হয়নি একটাও। তাহলে যখন t ইকুয়ালস টু 0 একদম প্রথমে শুরুতে একটা সম্পূর্ণটাই অক্ষত অবস্থা ছিল, তাহলে এই অক্ষত হচ্ছে n ইকুয়ালস টু n0। তাহলে সেখান থেকে দেখো এটা আমরা এই সমীকরণে বসিয়ে পাই যে log n0 ইকুয়ালস টু k। তাই পেলাম, এর দুটো বসিয়ে এই সমীকরণে এটা পেলাম। তাহলে k এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আবার এই সমীকরণে যদি আমরা বসাই, তাহলে দেখছি log n মাইনাস, এবার k এর মানটা বসিয়ে দিলাম, k এর মানটা, তাহলে log n0 আর এখানে তাহলে এখন আমরা কি জানি, লগারিদম তো আমরা শিখেছো ক্লাস 9 এ। তাহলে হচ্ছে গিয়ে n0টাকে আমরা log n0টাকে আমরা এদিকে আনবো, একবারে লিখছি। হ্যাঁ, তাহলে মাইনাস মানে হচ্ছে গিয়ে ভাগ হয়ে যাওয়া, মাইনাস ল্যামডা টি। আর তাহলে n ইকুয়ালস টু কি হবে, যখন লগটাকে যখন তুলবো তখন এদিকে কি আসবে, e টু দি পাওয়ার আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডা টি। তাহলে এই যে আমরা বিঘটন সূত্র বললাম, রেডিওঅ্যাক্টিভ তেজস্ক্রিয় বিঘটন সূত্র, এটার গাণিতিক রূপ হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি হাফ লাইফে। হাফ লাইফটা কি, হাফ লাইফ হচ্ছে গিয়ে যখন কোনো পরমাণুর তেজস্ক্রিয় বিঘটনের ফলে এবং তেজস্ক্রিয় পদার্থ প্রাথমিক ভরের অর্ধেকে পরিণত হয়। অর্থাৎ যখন প্রাথমিক ভর যদি হচ্ছে গিয়ে t ইকুয়ালস টু 0 সময়তে, যদি প্রাথমিক ভর t ইকুয়ালস টু 0 সময়তে প্রাথমিক ভর যদি হয় n0, তাহলে যখন প্রাথমিক ভরের অর্ধেক হয়ে যায় যে সময়, সেই সময়টাকে বলা হয় অর্ধায়ু বা হাফ লাইফ। তাহলে যখন t ইকুয়ালস টু 0 তখন প্রাথমিক পরিমাণ ছিল হচ্ছে কি n0, আর n0, এবং যখন অর্ধায়ু মানে হচ্ছে কি যে সময় এই n0টা হাফ হয়ে যায়, প্রাথমিক পরিমাণটা হাফ হয়ে যায়। তার মানে কি, যখন t ইকুয়ালস টু t হাফ, অর্থাৎ অর্ধায়ুকে যদি আমরা t হাফ দিয়ে লিখি, অর্ধায়ুকে যখন t ইকুয়ালস টু t হাফ, তখন nটা হয়ে যাচ্ছে, যখন t ইকুয়ালস টু 0 n ইকুয়ালস টু যদি n0 হয়, তাহলে t ইকুয়ালস টু যখন t হাফ, তখন n ইকুয়ালস টু কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, প্রাথমিক পরিমাণের হাফ হয়ে যাবে, তাহলে n0/2। এখন আমরা এই যে সমীকরণটা পেয়েছিলাম, এই সমীকরণেই বসিয়ে দেখি কি দাঁড়াচ্ছে। এটা আমরা পেয়েছিলাম তেজস্ক্রিয় বিঘটনের সূত্র থেকে। এখন এখানে আমরা এই কন্ডিশনটা বসিয়ে গেছি, 2 নম্বর কন্ডিশনটা। তাহলে 2 নম্বর কন্ডিশনটা বসিয়ে পাচ্ছি t ইকুয়ালস টু n ইকুয়ালস n এর জায়গায় আমরা বসাবো কি, n0/2 0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। আর তাহলে এখান থেকে কি পাচ্ছি, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ ইকুয়ালস টু কি হচ্ছে, ইকুয়ালস টু n0 কেটে গেল, আর e টু দি পাওয়ার, আচ্ছা মাইনাসটাকে যদি আমরা তুলে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, 2 e টু দি পাওয়ার, মাইনাসটাকে তুলে দিলে এটা হয়ে যাবে হাফের জায়গায় হয়ে যাবে 2। তাহলে এবার এক্সপোনেনশিয়ালটাকে যদি আমরা তুলে দিই, তাহলে ল্যামডা টি হাফ সমান সমান lnটাকে ln দিচ্ছি, ln2, আর টি হাফ সমান সমান কি হচ্ছে, ln2 বাই ল্যামডা। এটার মান হচ্ছে গিয়ে ln2 এর মান হচ্ছে 0.693 বাই ল্যামডা।
তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে টি হাফ বা অর্ধায়ু, এটাকে আমরা বলছিলাম, অর্ধায়ুটা কিন্তু কার সঙ্গে সমানুপাতিক। দেখো অর্ধায়ু হচ্ছে কি ল্যামডা হচ্ছে বিঘটন ধ্রুবক, তাহলে অর্ধায়ু হচ্ছে প্রপোর্শনাল টু 1/λ। তাই দাঁড়াচ্ছে মানে ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতে পরিণত হয়। তার মানে যে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু যত বেশি তার কিন্তু বিঘটন ধ্রুবক তত কম। তার মানে কি মানে হচ্ছে সেটা তত বেশি, যার অর্ধায়ু যত বেশি সেটা তত ধীরে ধীরে বিঘটিত হতে থাকে সেই তেজস্ক্রিয় পরমাণুগুলি। যেমন ধরো টি সময় পরে যদি তেজস্ক্রিয় সংখ্যা, এবার টি হাফ সময় পরে যদি তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রাথমিক সংখ্যার যদি হাফ হয়, টি হাফ সময় পরে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রাথমিক সংখ্যার হাফ হচ্ছে, তাই তো? যদি হাফ হয় N0 এর হাফ হয়, তাহলে 2t হাফ সময় পরে কি হচ্ছে N0 এর প্রাথমিক অবস্থায় তার 1/2 হয়ে যাচ্ছে, এত হয়। আবার 3t হাফ সময় পরে কি হচ্ছে এই হচ্ছে। এরকম ভাবে আমরা যদি দেখি nt হাফ সময় পরে 1/2n হচ্ছে, প্রাথমিক পরমাণু সংখ্যার এত হচ্ছে। আচ্ছা, এরপর আমরা পরমাণুর অর্ধায়ুর পর আমরা দেখি পরমাণুর তেজস্ক্রিয় পরমাণুর এভারেজ গড় আয়ু। তেজস্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে কখন বিঘটিত হবে সেটা ঠিক বলা যায় না, সময়টা সেভাবে ঠিক বলা যায় না যে এটা কখন বিঘটিত হয়। এখনো হতে পারে, আবার হয়তো অনন্তকাল পরেও হতে পারে। তার মানে ওটাও কিন্তু 0 থেকে ম্যাক্সিমাম বা ইনফাইনাইটের ওপর নির্ভর করে, মানে 0 থেকে ইনফাইনাইট যে কোনো মানই হতে পারে, যে কোনো সময় কিন্তু অর্ধায়ু যে কোনো মানের হতে পারে। আবার হচ্ছে কি 0, যাই হোক 0 ঠিক হয় না, 0-র কাছাকাছি, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডও হতে পারে, আবার অনন্তকাল বা ইনফাইনাইটও হতে পারে। সেই জন্য আমরা কি করি সাধারণত পরমাণুগুলোর গড় আয়ু বের করে থাকি। গড় আয়ুটাকে আমরা লিখি হচ্ছে গিয়ে TA দিয়ে। TA সমান সমান কি সমস্ত পরমাণুর মোট আয়ু ডিভাইডেড বাই পরমাণুর সংখ্যা, মোট যতগুলো পরমাণু আছে। এখন এটাকে যদি আমরা বের করি তাহলে এটা মোটামুটি এই দাঁড়ায় মোট পরমাণুর সংখ্যা। প্রাথমিক অবস্থায় মোট পরমাণুর সংখ্যা ছিল ধরো N0, তাহলে এটাকে যদি আমরা সমস্ত পরমাণুর মোট আয়ু হিসাব করি তাহলে 0 to ইনফিনিটি হিসাব করতে হয় আমাদের, কারণ এটা 0 থেকে ইনফিনিটি যে কোনো মান হতে পারে। কি দিয়ে গুণ করবো সেই ক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা এটা পাই এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা বাড়িতে তোমরা ইন্টিগ্রেশন করে দেখো, ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে কি টি আলফা না টি এভারেজ সমান সমান 1/λ। তাহলে দেখো টি হাফের সঙ্গে এটা একটা আমরা সম্পর্ক দিতে পারি যে টি 1/λ এর মান হচ্ছে গিয়ে কত পেলাম আমরা টি এভারেজ। তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলাটা থেকে লিখতে পারি যে টি হাফ সমান সমান
0.693 ইন্টু TA। এটা এখান থেকে আমরা একটা সূত্র পেলাম। এবার আসি এই সূত্র থেকে এটা সূত্র ধরেই আমরা বলি যে তেজস্ক্রিয়তা মানে কি। তেজস্ক্রিয়তা বলতে আমরা বুঝি যে প্রতি সেকেন্ডে ওই পদার্থের বিঘটনের সংখ্যা, মানে কত পরিমাণ বিঘটিত হচ্ছে। তেজস্ক্রিয়তাকে যদি আমরা A দিয়ে লিখি, তাহলে তেজস্ক্রিয়তা বলতে আমরা যেটা বুঝি কোনো মুহূর্তে প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় বিঘটনের যে হার, তেজস্ক্রিয় বিঘটনের যে সংখ্যা, সেটাকে আমরা বলবো হচ্ছে কি তেজস্ক্রিয়তা। এখন আমরা তেজস্ক্রিয় বিঘটনের সূত্র থেকে পাই n = n0 e⁻⁻ λT। এটা আমরা পেয়েছি। এখন যদি এখান থেকে যদি আমরা অবকলন যদি করি dn dt সমান সমান, তাহলে এখানে আমরা পাচ্ছি n0 যদি t = 0 তে যদি dn dt মানে বিঘটনের হার ছিল, যদি এই হয়, যদি এটাকে আমরা লিখি t = 0 তে মানে যখন শুরুতে, যদি লিখি dn dt হারটা ছিল এই, এটাকে আমরা এইভাবে ডিনোট করলাম t = 0 তে। তাহলে t = 0 বসাই, t = 0 বসাইলে আমরা এখান থেকে পাচ্ছি যে dn dt 0 = তাহলে কি পাচ্ছি -λn0। সুতরাং dn dt সমান সমান dn dt 0 e⁻⁻ λT। এখান থেকেও দেখো আমরা পাচ্ছি যে A = A0 e⁻⁻ λT। মানে dn dt কে আমরা A মানে তেজস্ক্রিয়তা, dn dt হিসাবে ডিনোট করেছিলাম। তাহলে এই জায়গায় আমরা dn dt জায়গায় আমরা A বসালাম, আর dn dt 0 জায়গায় A0 বসালাম। তাহলে সেটা এখান থেকে দেখো আমরা এটা এই একই রকমই সূত্র পেলাম। যদি আমরা মাস নির্ণয় করি, যে সেই মাসের ক্ষেত্রেও কিন্তু মানে রেডিওঅ্যাক্টিভ ডিকের পর যে মাসটা হচ্ছে, সেই মাসের ক্ষেত্রেও কিন্তু আমরা এই একই রকমই সূত্র পাবো। ওখানেও এরকমই পাবো n = n0 e⁻⁻ λT। আচ্ছা, তাহলে এখান থেকে যদি এটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করি, তাহলে দাঁড়াচ্ছে এই বাঁকা হয়ে যাচ্ছে। যদি এদিকে ধরো t, এদিকে যদি তেজস্ক্রিয়তা আমরা দেখাই, তাহলে দেখা যাবে এরকম ভাবে। এটা যদি ধরো A0 হয় প্রাথমিক অবস্থাতে, যদি A0 হয়, তাহলে A0টা কিন্তু সময় দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে কমছে, এবং কিরকম ভাবে কমছে, এক্সপোনেনশিয়ালি কমছে। তাহলে আজ অর্থাৎ তেজস্ক্রিয়তা সূচকীয় হারে হ্রাস পাচ্ছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, এরপর দিন আমরা বাকি কিছু